আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইফে। আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে থেকে কিন্তু সারা দেশে স্বাভাবিক বিচার কার্যক্রম শারীরিক উপস্থিতিতে যে বিচার কার্যক্রম সেটি কিন্তু আজকে থেকে আবারও শুরু হয়েছে। গত 5 এপ্রিল চলমান করোনা প্যান্ডামিকের যে লকডাউন ছিল, দ্বিতীয় দফার লকডাউন, সেই দ্বিতীয় দফা লকডাউনের কারণে কিন্তু গত 5 এপ্রিলে দেশে স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং পরবর্তী সুপ্রিম কোর্টের একটি আদেশে 12 এপ্রিল থেকে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে জামিন শুনানি এবং অন্যান্য যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো চালু হয়। তবে গত 2 মাস ধরে আসলে যে ভার্চুয়ালি যে বিচার কার্যক্রম চলছিল তাতে কিন্তু মানুষজন ভোগান্তিতে পড়েছিলেন এবং আইনজীবীরাও দাবি করছিলেন যে তাদের যেন শারীরিক উপস্থিতিতে বিচারিক কার্যক্রমের ব্যাপারটি খুলে দেওয়া হয়। এবং গতকাল শনিবার রাতে কিন্তু সুপ্রিম কোর্ট প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই ব্যাপারটি নিশ্চিত করেছেন যে আজ থেকে সারা দেশের নিম্ন আদালতে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হবে। আমরা আছি এখন সিলেট আদালত প্রাঙ্গণে এবং আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হওয়ার পর এখানে কিন্তু করোনা প্যান্ডামিকের স্বাস্থ্যবিধি মেনেই মানুষজন কাজ করছেন। আমরা সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী তাজউদ্দিন তাজভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই যে স্বাভাবিক বিচার কার্যক্রম শুরু হলো সেটিকে আপনারা কোন দৃষ্টিকোণ দিয়ে দেখছেন? এটি আমাদেরকে পজিটিভলি দেখতে হবে, কারণ দীর্ঘ প্রায় 2.5 মাস আপনি যেভাবে বলছিলেন যে 5 তারিখ থেকে আমাদের আদালত বন্ধ হয়ে যায় এবং 12 তারিখ থেকে সীমিত পরিসরে শুধুমাত্র জামিন শুনানি এগুলো শুরু হয়। পরবর্তী প্রায় 1 মাস পরে কিছুটা সীমিত পরিসরে আপনার এই সারেন্ডার বা আত্মসমর্পণের সুযোগও দেওয়া হয়। কিন্তু পেন্ডিং মামলা যেগুলো ছিল, বিচারের জন্য যেগুলো আদালতে অপেক্ষমান ছিল, সেগুলোর কোনো কার্যক্রম সচল ছিল না বা সেগুলোর কার্যক্রম হচ্ছিল না। এছাড়া দেওয়ানি আদালতে অনেকগুলো মামলা মানে অনেক ধরনের মামলা পেন্ডিং অবস্থায় পড়েছিল, স্থগিত অবস্থায় পড়েছিল, যেগুলোর কোনো কার্যক্রম হচ্ছিল না। এখন আজকে থেকে আমাদের আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার পরে সব ধরনের কার্যক্রম আদালতে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এটি অত্যন্ত আমাদের জন্য ইতিবাচক এবং বিশেষ করে বিচারপ্রার্থী মানুষ যাদের অনেকের চার্জশিট আসছে, যাদের অনেকের মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে, যারা দীর্ঘদিন ধরে উৎকণ্ঠার মধ্যে ছিলেন, তাদের মামলা নিয়ে তাদের উদ্বেগ উৎকণ্ঠার নিঃসন্দেহে অবসান হবে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে নতুন ধরনের না, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে 2020 সালের একটা নির্দেশনা ছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। আজকে যেটা সার্কুলার দেওয়া হচ্ছে গতকালকে, আজকে আদালত চালুর জন্য, সেই সার্কুলারে উল্লেখ করে দেওয়া হচ্ছে 20/7/2020 তারিখে যে সার্কুলারটা ছিল, অর্থাৎ আদালতে কিভাবে শারীরিকভাবে হাজিরা দিতে হবে, আসামিদেরকে জেল থেকে আদালতে আনা যাবে না, তারপরে প্রতিটি আদালতে সামাজিক নিরাপদ, সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে। এ ধরনের একটা নির্দেশনা কিন্তু 2020 সালের 20 জুলাই এটা জারি করেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট এবং সেই নির্দেশনাটাই কিন্তু এখন পর্যন্ত বহাল আছে। ধন্যবাদ। আচ্ছা, আইনজীবীদের জন্য কি এটা স্বস্তির খবর কিনা যেটি শারীরিক উপস্থিতিতে বিচার কাজ শুরু হওয়ার যে ব্যাপারটি শুরু হয়েছে? হ্যাঁ, শারীরিক উপস্থিতি বিচার কাজের যে বিষয়টা, সেটার পজিটিভ দিক যেটা হচ্ছে যে কোর্টকে সরাসরি যেটা বোঝানো, যে ভার্চুয়ালি অনেক সময় সিস্টেমের কারণেই প্রপারলি বোঝানো অনেক সময় অসুবিধার সম্মুখীন হইতে হয় আইনজীবীদের। এটা ফার্স্ট একটা বিষয়। সেকেন্ড বিষয় যেটা হচ্ছে যে যখন আপনি একটা নথি নিয়ে আপনি কোর্টে গেলেন, আপনি ফাইন নিয়ে কোর্টে গেলেন, কোর্টকে যখন কন্ডাক্ট করবেন, তখন বিজ্ঞ আদালত কোর্টে কিছু ডেকোরাম আমাদেরকে মেনটেন করতে, সেই ডেকোরামগুলো যদি ফলো করে আপনার বিচারকারী পরিচালনা করে, অনেক সময় অনেকগুলো নথি সরাসরি দেখতে হয়, নথি থেকে ইনফরমেশন নিতে বাড়তি থাকার কারণে আমরা সেই নথিগুলো অনেক সময় দেখতে যাই অথবা সেগুলোর সার্টিফিকেট কপি পাইতে গিয়ে আমাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল। কিন্তু এখন আশা করছি সেটা থাকবে না। আমরা সরাসরি সবগুলো বিষয় বিচার প্রক্রিয়ার সাথে অংশগ্রহণের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের মোস্ট নেসেসারি দেখার জন্য হোক অথবা কোর্টে কনভিন্স করার জন্য, সেগুলো আমরা সেই সুবিধা আমরা নিতে পারবো। থার্ড একটা বিষয় যেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধির বিষয়ে, স্বাস্থ্যবিধি স্বাভাবিকভাবে যেটা আগের নোটিশে যেটা ছিল, এখনকার সেই নোটিশে সেই ধরনের স্বাস্থ্যবিধি যে যথাযথ মাস্ক ব্যবহার করা, তারপরে একটু দূরত্ব রাখা। আরেকটা সিগনিফিক্যান্ট বিষয় যেটা হচ্ছে যে জেল থেকে আসামির শারীরিক উপস্থিতির ক্ষেত্রে আগের যে ডাইরেকশন ছিল সেই ডাইরেকশনটা বলবৎ থাকবে। অর্থাৎ জেল থেকে যদি খুব বড় ধরনের প্রয়োজন না হয়, তাহলে কগনিজেন্স কোর্টে আসামি না আনার ক্ষেত্রেই সেই ধরনের একটা ডাইরেকশন দেওয়া আছে, সেটাই থাকবে। আর অনেক মামলায় দেখা গেছে যে জাজমেন্ট পর্যায়ে আছে, জাজমেন্ট ডেলিভারি না হওয়ার কারণে বাদী অথবা এই মামলার যে সংক্ষুব্ধ ব্যক্তি, উনি মানে তার প্রপার যে জাস্টিসটা সেটা কিন্তু এনশিওর করতে পারছেন না, নিতে পারছেন না। সেটা একটা কনফার্মেশন একটা দিকে গেল। আর হচ্ছে যে এই কোর্ট অঙ্গনে অনেকগুলো জরুরি ম্যাটার থাকে, যেগুলা দেখা গেছে যে সিভিল মামলার ক্ষেত্রে টেম্পোরারি ইনজাংশন করা খুব ভেরি ইম্পর্টেন্ট।
অথবা অনেকে জায়গা দখল করে ফেলতেছে, অথবা জায়গা দখল করার জন্য আসতেছে, অথবা অনেকে সুবিধা নিচ্ছে। এই ধরনের প্যান্ডামিক সিচুয়েশনের কারণে যখন কোর্ট বন্ধ ছিল, অনেকে এই সুযোগটা নেওয়ার কারণে আপনার অনেক লোকজনই তার লিটিগেশন লোকজন তার ন্যায় বিচারতে বঞ্চিত হচ্ছিল। সেই সমস্যাটা আপাতত আশা করছে ভবিষ্যতে থাকবে না। এই একটা পজিটিভ দিক, সরাসরি কোর্টে কথা বলে অথবা সাবমিশন দিয়ে আমরা যে বেনিফিট পাই, ভার্চুয়ালি করার ক্ষেত্রে নতুন সিস্টেমে অ্যাডপ্ট করতে যে আমাদের দেরি হওয়ার কারণে অথবা আমাদের সিস্টেমের সাথে অ্যাডপ্ট না করার কারণে অনেকে তো আসলে অভ্যস্ত না। তারপর কি না হওয়ার কারণে আমরা অনেকগুলো বিষয়ে কোর্টকে কনভিন্স করে আমাদের পক্ষে তখন সম্ভব ছিল না, কিন্তু এখন যেটা সহজ হবে। ধন্যবাদ আপনাদের। দর্শক, একটা বিষয় জানিয়ে রাখতে চাই, গোয়েনঘাটে কিন্তু ট্রিপল মার্ডার যে হত্যা মামলার মূল সাসপেক্ট যিনি হিফজুর, তাকে কিন্তু আজকে আদালতে তোলা হয়েছে এবং তার ব্যাপারে কি করা হলো সেটা আমরা একটু তাজ ভাইয়ের কাছে জানতে চাইবো। কিছুক্ষণ আগে তার রিমান্ড শুনানি হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন গোয়েনঘাট থানার ওসি তদন্ত দিলীপ নাথ। উনি আসামের 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং বিজ্ঞ আদালতে উনি উপস্থাপন করেন ঘটনার পূর্বাপর এবং আসামে পুলিশের কাছে 161 দ্বারা যে জবানবন্দি দিয়েছে সেখান থেকে যে সমস্ত তথ্য পাওয়া গেছে এবং তার যে বক্তব্যটা সেটা মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েনঘাট থানার ওসি তদন্ত দিলীপ দেবনাথ উনি সেটা আদালতকে অবহিত করেছেন এবং এ বিষয়ে তিনি আদালতকে বলেছেন যে এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য তার সাথে আর কেউ ছিল কিনা বা কেউ তাকে হত্যাকাণ্ডে প্ররোচিত করেছে কিনা অথবা সে সুস্থ মাথায় সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে কিনা, এ সমস্ত বিষয়ে তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই পুলিশ কাস্টডিতে নিয়ে। ওই কারণে উনি 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ওই মামলার তদন্তকারী কর্মকর্তাকে শোনার পরে মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে গোয়েনঘাটে ট্রিপল মার্ডার হত্যা ঘটনায় যেটা হচ্ছে স্ত্রী সন্তান 2 সন্তানকে হত্যার ঘটনায় কিন্তু পুরো সিলেটি ক্যাপে উঠেছিল। আজকে সেই হিফজুরের হিফজুরের রিমান্ড আবেদন করেন এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং তিনি 161 ধারায় তিনি কিন্তু পুলিশের কাছে তার বক্তব্য প্রদান করেছেন। এবং আজ থেকে শুরু হওয়া শারীরিক বিচার আদালত কার্যক্রমে কিন্তু হিফজুরের এই ব্যাপারটি হয়েছে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছিলাম সিলেটের নিম্ন আদালতের খবর। সারা দেশের মতো সিলেটেও কিন্তু আজকে 20 জুন থেকে শারীরিক উপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং এতে কিন্তু মানুষের ভোগান্তি কমবে, কারণ ভার্চুয়াল আদালতের কারণে আসলে আসামি আনা নেওয়া এবং অনেক ব্যাপারেই কিন্তু মানুষজন অসন্তুষ্ট ছিলেন, আইনজীবীরা অসন্তুষ্ট ছিলেন। দর্শক, জানাচ্ছিলাম সিলেটের আদালত প্রাঙ্গণ থেকে শারীরিকভাবে উপস্থিত থেকে বিচার কার্যক্রম শুরু হওয়ার খবর। এরকম অন্যান্য খবর জানাতে আবারও লাইভে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।